আহ সালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? ঠিক আছে জি সবকিছু? স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের আজকে টপিক হচ্ছে রিটেন পার্ট। আপনাদের এসএসসি পরীক্ষায় রিটেন পার্ট হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে 40 মার্কস, এবং ফার্স্ট পেপারে কত মার্কস, 30-40-এর মতো একটা মার্কস রয়েছে। তো বড় ধরনের একটা মার্কস রয়েছে। তো এখান থেকে হচ্ছে আমাদের এই রিটেন পার্ট গুলো হচ্ছে তোমাদের এই প্লাস পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি তুমি খুব ভালোভাবে লিখতে পারো। আবার কারো কারো দেখা যায় যে হচ্ছে রিটেন পার্টে খুবই দুর্বলতা রয়েছে। খুবই দুর্বলতা মানে অনেক বেশি দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা গুলো কাটানোর জন্য হচ্ছে আমরা ছোট করে সংক্ষিপ্ত ভাবে হচ্ছে আজকের ক্লাসটা আমরা আলোচনা করব, এবং কিভাবে লিখতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আশা করি হচ্ছে আমাকে সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। আমি প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফ এন্ড চার্ট। তো গ্রাফ এন্ড চার্ট এসএসসি তে হচ্ছে 15 মার্কস আছে। 15 মার্কস। এই টপিকটা হচ্ছে বোর্ড কি ক্লিয়ার? নো স্যার, ক্লিয়ার। ওকে। জি। এই টপিকটা যেহেতু হচ্ছে 15 মার্কস, তার মানে হচ্ছে অনেক বেশি একটা মার্কস রয়েছে। তাই এখানে হচ্ছে প্রশ্নটা কিভাবে আসবে। আমাদের প্রশ্নটা হচ্ছে দেওয়া থাকবে দ্য ফলোইং পাই চার্ট শোজ দ্য এক্সপোর্ট, যে কোনো টপিক দেওয়া থাকবে এখানে। এক্সপোর্ট ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, টপিক দেওয়া আছে, এটা হচ্ছে শিরোনাম দেওয়া আছে। রাইট অ্যান ইন্টারপ্রিটেশন অফ দ্য চার্ট অ্যাট লিস্ট 80 ওয়ার্ডে। স্যার, লেখাগুলো স্পষ্ট। আচ্ছা, আরেকটাতে যাই। এটা 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 ক্লিয়ার তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো, the graph chart shows below the profession by educated people in our countries. এখানে একটা, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নের মধ্যে এইভাবে দেওয়া থাকবে, আর এখানে একটা চার্ট দেওয়া থাকবে। সেটা এক একটা বোর্ডে এক এক রকম ভাবে আসতে পারে। কোনটা হচ্ছে এখানে যে আমি গোল দিয়েছি, পাই চার্টের মতো করে দিয়েছি, এটা থাকতে পারে। কোনটা হচ্ছে এরকম ভাবে দেওয়া থাকতে পারে। কোনটা হচ্ছে এরকম ভাবে একাধিক সাল দেওয়া থাকতে পারে। কোনটা হচ্ছে আবার এরকম ভাবেও দেওয়া থাকতে পারে। মানে এক একটা বোর্ডে এক এক ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের। আচ্ছা, তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই ক্ষেত্রে হচ্ছে লেখার ওয়েটা কি। প্রশ্নটা হচ্ছে আমাদের ইয়েতে দ্য গ্রাফ চার্ট, এখানে বিলো শব্দটা কোনো কোনো প্রশ্ন দেওয়া থাকবে। আই রিপিট, প্রশ্নের মধ্যে কখনো কখনো দেওয়া থাকবে বিলো শব্দটা দেওয়া থাকবে, অথবা এখানে শুরুতেই দ্য ফলোয়িং গ্রাফ চার্ট দেওয়া থাকবে। বিলো অর্থ নিচে, ফলোইং অর্থ নিচে। এই ওয়ার্ড গুলো যখন আমরা লিখতে যাব, আমাদের প্রথম সেন্টেন্সটা যেটা থাকবে সেই সেন্টেন্সটার মধ্যে হচ্ছে ফলোইং এবং বিলো শব্দটা বাদ যাবে। কিভাবে বাদ যাবে সেটা বলতেছি। তাহলে এখানে হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 ছয় ধরনের মানুষের কি কি প্রফেশনে মানুষ যেতে চায়, কোন কোন ধরনের প্রফেশনে হচ্ছে মানুষ যেতে চায়, সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, 6 ধরনের মানুষ। তো এখন আমরা যখন লিখতে যাব, লিখার ক্ষেত্রে আমাদের প্রথম যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে এই সেন্টেন্সটা হবে প্রথম সেন্টেন্স। এখন এখানে কিভাবে লিখবো একটু দেখাই দেই। তাহলে প্রথম সেন্টেন্সটা লিখবো, দা গ্রাফ চার্ট হতে পারে, পাই চার্ট যা থাকবে সেটা অনুযায়ী। দ্য গ্রাফ চার্ট, এতটুকু লিখছি। এখন দেখো এখানে যদি প্রশ্নে বিলো থাকে কিংবা শুরুতে ফলোইং থাকে, সেই দুইটা ওয়ার্ড কি লিখবো আমরা? লিখবো? লিখবো না। না স্যার। তাহলে এরপরে সেই দুটি শব্দ বাদ দিয়ে আমরা লিখে ফেলবো দ্য গ্রাফস আর শোজ, কি দেখিয়েছে, দ্য চয়েস অফ প্রফেশন, দ্য চয়েস অফ প্রফেশন, প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। তো এটা হচ্ছে আমাদের প্রথম বাক্যটা হবে। এখন তোমরা হচ্ছে এটা যদি বুঝে থাকো,
যে প্রথম বাক্যটা কি হবে গ্রাফ চার্টের, তাহলে এটা একটু লিখে ফেলো তো দেখি। এই গ্রাফ চার্টের টপিকটা প্রথম সেন্টেন্সটা একটু কমেন্টে লিখে ফেলো, তাহলে এখানে কি হবে? আমাদের জাস্ট এখানে যেহেতু আমাদের বিলো কিংবা ফলোইং শব্দ আছে, দেখো তো নাই, তাহলে এখান থেকে শুরু থেকে যেভাবে আছে সেইভাবেই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা লিখে ফেলবো। ওকে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা লিখে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি জি এটা স্যার। বুঝে থাকি, তাহলে এখন এটা একটু লেখো তো দেখি। এটাতে কি হবে বলো তো? দ্য চার্ট অথবা গ্রাফ শোজ দ্য গ্রাজুয়াল রাইজ স্যার, ইন এখানে দ্য, কোনো চেঞ্জ হবে না। এটাতেও কোনো ধরনের পরিবর্তন হবে না। তবে কোনো কোনো প্রশ্ন কি থাকতে পারে, এই গ্রাফের পরে কি থাকতে পারে, বিলো থাকতে বিলো, পারে, এর আগে আর থাকতে পারে পরের ফলোইং। পূর্বে ফলোইং। এই দুইটা ওয়ার্ড লিখবো আমরা, এই দুইটা শব্দ নো আমরা স্যার। লিখবো না। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম কথা। এখন এই ওভারঅল চার্ট থেকে তোমার একটা দেখে কি মনে হইতেছে? এখানে যেহেতু 6 ধরনের প্রফেশনের কথা বলা হয়েছে, ফ্যামিলির কথা বলা হয়েছে, বিজনেসের কথা বলা হয়েছে, সরকারি চাকরির কথা বলা হয়েছে, ব্যাংকিং এর কথা বলা হয়েছে, রিসার্চ টিচিং, হাইয়েস্ট কোনটা আছে দেখো তো? গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব। এটাতে আছে আমরা দেখতে পাচ্ছি 40। তারপরে কোনটা আছে, ব্যাংকিং খাতে আছে 25% মানুষ, রিসার্চ এবং হচ্ছে এই দুটাতে হচ্ছে 5% করে আছে, ফ্যামিলিতে 5% করে আছে, বিজনেস এর মধ্যে হচ্ছে 10% আছে, টিচিং এর মধ্যে হচ্ছে 15% আছে। তার মানে মানুষের কোন দিকে ঝোঁকটা কোন দিকে বেশি? গভর্নমেন্ট জবে। সরকারি জবে। এটা হচ্ছে এদিকে মানুষের একটা ইনক্লাইনেশন বা ঝোঁক রয়েছে। আর সবচেয়ে কম মানুষের প্রবণতা কোন দিকে? কম হচ্ছে এই যে ফ্যামিলি এবং ফ্যামিলি। পরিবারের সময় দেওয়া, হাউস ওয়াইফ হওয়া এবং হচ্ছে গবেষণা করা, এগুলোর প্রতি মানুষের প্রবণতাটা হচ্ছে একটু কম। আচ্ছা, তাহলে এই যে প্যারাগ্রাফ, সরি, এই যে আমাদের গ্রাফ এন্ড চার্টটা আছে, তাহলে এটার তুমি প্রথমটা লিখেছ, এরপরে পরের সেন্টেন্সটা কি লিখতে পারো? লিখতে পারো ফ্রম দা গ্রাফ চার্ট অথবা ফ্রম দ্য গ্রাফ ইট ক্যান বি সিন, গ্রাফ ইট ক্যান বি সিন, এটা দেখা যাচ্ছে বা দেখা যায়। সিনের জায়গায় তুমি স্টেটেড শব্দটা লিখতে পারো, অন্য যে কোনো ওয়ার্ড, দ্যাট দেয়ার আর 6 টাইপস অফ, কি রয়েছে, টাইপস অফ ক্যাটাগরি অফ প্রফেশন, সেগুলো কি কি রয়েছে, 6 ক্যাটাগরিজ অফ জবস আর মেনশন ইন দ্য, এটাও এইভাবে লিখতে পারো, অথবা এটা এইভাবে লিখতে পারো, ফ্রম দ্য গ্রাফ চার্ট ইট ক্যান বি সে ইন দেয়ার আর, দেয়ার এই দেয়ার আর কয়টা কয়টা যেন দেখছিলাম, 6 টাইপস অফ জব না দেখছিলাম, 6 টাইপস অফ জবস। এখন এটা এরপরে কোনটা কোনটা আছে সেটা তুমি চাইলে সার্চ অ্যাজ সেটা সামনে লিখে দিতে পারো। যদি বলে, এখন এটা কখন লিখবা? যদি বলে এটা 150 শব্দের লিখতে, এখন 150 শব্দ, আবার সাথে সাথে এটাই বলা থাকতে পারে প্রশ্নের মধ্যে 80 শব্দ, তাহলে 150 শব্দ যদি লেখা থাকে তখন কি তোমার এত কিছু লেখার দরকার আছে? এত কিছু তখন এটা লেখার দরকার নাই। তাহলে আমরা আহ এটা লিখবো যখন 150 ওয়ার্ড রয়েছে তখন এটা লিখবো। এখন এখান থেকে দেখে তোমার কি মনে হচ্ছে বলো তো? হাইয়েস্ট কোনটা আছে বললাম আমরা? গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব। তাহলে হচ্ছে এখন আমরা লেখা শুরু করব, লেখা শুরু করব যে গভর্নমেন্ট জবস, প্রথমটাই লিখবো। ফার্স্ট অফ অল, এখানে তেমন তোমরা কানেক্টরস করে যদি লেখো, যেহেতু হাইয়েস্ট। এখন যদি তুমি এটাকে এইভাবে না লিখতে চাও, হ্যাঁ, ধরো এতটুকু লিখছো, ফ্রম দ্য গ্রাফ ইট ক্যান বি সিন দ্যাট
এই যদি বড় বলে তখন মানে 150 ওয়ার্ড লেখে তখন এটা নিয়ে না লিখে তুমি ডিরেক্ট টপিক পয়েন্টের মধ্যে চলে যেতে পারো। চলে যেতে পারো দ্য হাইয়েস্ট, এভাবে হাইয়েস্ট কোনটা, জব সিকার্স, দ্য স্যার এটা হাইয়েস্ট কি জব। প্যারা নতুন করেই লিখবো নাকি প্যারা আলাদা আলাদা প্যারা করে লিখবো? প্রথমটা হচ্ছে একটা একটা প্যারাতে লাগবে প্রথমটা। আর এই যে এখানে এই অংশটুকুন থেকে ফ্রম দা, ফ্রম দা, এটা এখান থেকে তুমি আরেকটা অংশ লিখবা, বুঝছো? ফ্রম, এখান থেকে আরেকটা লিখবা। এখন এখান থেকে তুমি লিখতে পারো, সর্বটা শুরু করতে পারো, জব সিকার্স আর গভর্নমেন্ট, অথবা দ্য হাইয়েস্ট ইজ সিঙ্গুলার যদি লেখো ইজ গভর্নমেন্ট জব সিকার্স। এখানকার মধ্যে মানে এক কথায় হচ্ছে বি ভার্ব দিয়ে যদি লিখতে চাও সেটা এইভাবে লিখতে পারো, মানে এক একটা সিকার্স প্লুরাল যদি করো হুইচ আর কত পার্সেন্ট জানা ছিল, 60%। এটা হচ্ছে তুমি বি ভার্ব দিয়ে যদি লিখতে চাও। এখন তুমি যদি চাও হচ্ছে বি ভার্ব না, আমি হচ্ছে অ্যাকশন ভার্ব গুলো দিয়ে অ্যাড করতে চাই, অ্যাকশন ভার্ব দিয়ে অ্যাড করতে চাই, এবং এই আমি দ্য হাইয়েস্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাচ্ছি না। তুমি ডিরেক্ট এই যে গভর্নমেন্ট জব সিকার্স, অথবা শুধুমাত্র গভর্নমেন্ট জবও যদি লেখো কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। গভর্নমেন্ট জব সিকার সিকিউর করেছে, অথবা অন্য যে কোনো ওয়ার্ড, দ্য হাইয়েস্ট পজিশন, অথবা হাইয়েস্টের জায়গায় তুমি এটা সিনোনিম হিসেবে ব্যবহার করতে চাচ্ছ, সমস্যা নেই, হাইয়েস্ট পজিশন। অথবা সবচেয়ে বেশি যেহেতু আছে আমরা ডোমিনেন্ট শব্দটা আমরা ব্যবহার করতে পারি কিনা দেখো তো, ডোমিনেন্ট, ডোমিনেন্ট পজিশন, ডোমিনেন্ট পজিশন, অথবা সিগনিফিক্যান্ট পজিশন, মিশন। এরপরে কি দিতে পারি আমরা, কত পার্সেন্ট, এটা হচ্ছে 60%, 40% ছিল, ভুলে গেছি আমি, 40%, 40%। এখন তোমার যদি এটাকে বড় বেশি করে লিখতে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে হবে এখন এটাকে তুমি চাইলে একটু এক্সপ্লেইন করে দিতে পারো, ব্যাখ্যা করে দিতে পারো। কিভাবে ব্যাখ্যা, এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে, মানুষের এটার প্রতি একটা কি রয়েছে, চাহিদা রয়েছে মানুষের। মানুষের এটার প্রতি চাহিদা আছে কিনা বলো তো? জি স্যার। এটার প্রতি মানুষের যেহেতু একটা চাহিদা আছে, সেজন্য তুমি একটা কমেন্ট করে দিতে পারো। কমেন্টটা হচ্ছে শোয়িং, যা দ্বারা বুঝায়, বা অন্য ওয়ার্ড যদি ব্যবহার করতে চাও ইন্ডিকেটিং, যা ইঙ্গিত করে, ইঙ্গিত করে, কি ইঙ্গিত করে, হিউম্যানস অথবা মেন্স ইনক্লাইনেশন, অথবা মেন্স প্রিফারেন্স, অথবা এই প্রিফারেন্স ফর ইনক্লাইনেশন ব্যবহার করতে পারো, অথবা প্রিফারেন্স ব্যবহার করতে পারো, মানুষের একটা চাহিদা, ডিমান্ড, হ্যাঁ, ফর পাবলিক পাবলিক সেক্টর এমপ্লয়মেন্ট। এটা হচ্ছে একটা কমেন্ট, এটা তোমার মতো করে তুমি লিখে দিতে পারো। ওকে। আর এটা যদি 80 ওয়ার্ডে বলে, সেই ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে অনেক বড় যদি থাকে, দেখা যাবে যে ওটা কমেন্ট হাইয়েস্টটা করবা এবং লোয়েস্টটা করবা। কি বলছে বলো তো, কমেন্টটা কোথায় কোথায় করবা? যদি হাইয়েস্ট আর 80 লোয়েস্ট। শব্দে বলে, 80 শব্দে বললে হচ্ছে হাইয়েস্টের মধ্যে হবে আর লোয়েস্টের মধ্যে হবে। আর যদি 150 ওয়ার্ডের মধ্যে আরো থাকে, তাহলে হচ্ছে প্রত্যেকটার সাথে তুমি একটা একটা করে কমেন্ট করে দিতে পারো, একটা মতামত দিয়ে দিতে পারো। তাহলে হচ্ছে আমরা কিভাবে লিখবো সেটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে স্যার যদি আমাদের বিজনেসের পরবর্তীতে কোনটা আছে, ব্যাংকিং। এখন দেখো,
ব্যাংকিং, এখানে এটার সাথে যদি লিখি ব্যাংকিং ইজ কত পার্সেন্ট, ইজ 25%, 25%। এখন এটাকে দ্বারা বোঝা যাচ্ছে কি, এটার দ্বারা কিছু একটা বোঝা যাচ্ছে না? বলো, কিছু বোঝা যাচ্ছে তো নাকি? বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? যে ইন্ডিকেটিং অথবা শোয়িং, শো কেসিং, আর এই যত যত শব্দ রয়েছে সামনে আপনি সেটা বলতে পারেন। সেটা দ্বারা হচ্ছে কি বোঝায়? সাবস্টেন্সিয়াল প্রিফারেন্স ইনক্লিনেশন, যে ওয়ার্ডটা রয়েছে, হ্যাঁ, মানে অনেক মানুষের হচ্ছে এটার প্রতি একটা ঝোঁক রয়েছে, যে সাবস্টেন্সিয়াল ইনক্লিনেশন, ইনক্লিনেশন কিসের প্রতি? টুয়ার্ডস ব্যাংকিং সেক্টর। এখন আপনি এখানে বি ভার্ব, আমি বলছি বি ভার্বটা যদি না বলে আপনি বলতে পারেন এখানে, এখানে যেহেতু এটা হোল্ড করেছে পজিশনটা, তার মানে আপনি বলতে পারেন সিকিউর। তাকে বলছি না, আগে কি সিকিউর বলছি? আগে কোনটা বলছি মনে নেই আমার। ঠিক আছে, তো এটা এখানকার মধ্যে আপনি সেন্টেন্স অনুযায়ী বসাই দিবেন জাস্ট ইয়ার মধ্যে। ওকে, আচ্ছা। এখন সর্বশেষ দেখেন দুইটাই হচ্ছে আমাদের, দুইটা হচ্ছে আমাদের ফ্যামিলি এন্ড রিসার্চ। যদি দেখি, খাবো পরে, ফ্যামিলি এবং হচ্ছে রিসার্চ, এই দুইটা হচ্ছে আমাদের সমান সমান, তাই না? জি স্যার। তাহলে আমাদের এই দুইটা যেহেতু সমান সমান, তাই আমরা এখানকার মধ্যে লিখবো, দুইটা একত্রে লিখে ফেলবো। তাহলে হচ্ছে ফ্যামিলি এন্ড ফ্যামিলি ওরিয়েন্টেড জব, ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি জব না লিখে লিখতে পারি আমরা ফ্যামিলি ওরিয়েন্টেড জব এন্ড রিসার্চ। রিসার্চ কত যেন আছে? 5%, আর 5% রেসপেক্টিভলি, আলাদা আলাদা করে, হ্যাঁ, রেসপেক্টিভলি, যে ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন, না করলে সমস্যা নাই। এখন এটা দ্বারা তো কিছু একটা বোঝা যাচ্ছে নাকি? এটা দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? এই দুইটার প্রতি হচ্ছে মানুষের কম চাহিদা রয়েছে, কম ডিমান্ড রয়েছে। হুইচ সাজেস্ট, আপনি চাইলে এটাকে এইভাবে লিখতে পারেন, এই হুইচ দিয়ে করতে পারেন, অথবা দ্যাট দিয়ে বসিয়ে করতে পারেন। এখন এই যে এখানকার মধ্যে আমি ইন্ডিকেট বলছি, এখানে এটাকে হুইচ ইন্ডিকেট, দ্যাট ইন্ডিকেট, অথবা আর কি বলেছিলাম, আর একটা শব্দ বলছি সাজেস্ট। হুইচ সাজেস্ট যেটা হচ্ছে ইঙ্গিত করে কি, আহ হচ্ছে সেই ইঞ্জেকশনের ব্যাখ্যা তুমি জানো? হুইচ সাজেস্ট, অথবা এখানে হুইচ সাজেস্ট যদি না দিতে চান, যদি বাদ দিতে চান হুইচ সাজেস্টটা, তাহলে এখানে কি করবেন আপনি? সাজেস্টিং দিতে পারেন। ঠিক আছে, দেন এটা কি বলছে? কম। তাহলে কম যদি বুঝাচ্ছে তার মানে লেসার, লেসার ইনক্লাইনেশন টুয়ার্ডস ফ্যামিলি এন্ড রিসার্চ। ওকে, তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট এইভাবে লিখবেন, এবং সর্বশেষ, সর্বশেষ যখন লিখবেন, লাস্ট একটা কনক্লুশন লিখতে হবে। তো লাস্ট কনক্লুশনের মধ্যে হচ্ছে, লাস্ট কনক্লুশন যখন লিখতে যাবেন, তাহলে কনক্লুশনের মধ্যে হচ্ছে আপনার এখানটার মধ্যে কয়েকটা ওয়ার্ড, টু কনক্লুড, ইন কনক্লুশন, কনক্লুশন, টু সাম আপ, অথবা ওভারঅল, এই শব্দগুলো দিয়ে শেষে কনক্লুশনটা লিখবেন। তাহলে এগুলো লিখে একটা কমা দিবেন। তাহলে কমা লিখে, তাহলে আমরা ইয়া থেকে কি বুঝতে পারলাম? তাহলে আমরা কি বুঝতে পারলাম? মানুষ কোন দিকে বেশি, যেখানকার মধ্যে হচ্ছে টাকা পয়সা, স্টেবল গভর্নমেন্ট পজিশন, এবং হচ্ছে ফাইন্যান্সিয়ালি যেখানকার মধ্যে মানুষের একটা চাহিদা রয়েছে, তাই না? আচ্ছা, এখানকার মধ্যে আর একটা শব্দ যদি চান আপনি অ্যাট লাস্টও দিতে পারেন অবশেষে, অ্যাট লাস্ট,
ফাইনালি, এই শব্দগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এগুলো ব্যবহার করবেন লাস্ট সেন্টেন্সের জন্য। তো এখানকার মধ্যে আমরা লাস্ট এখন কি বুঝতে পারলাম বলেন? লাস্ট সেন্টেন্সটা আমরা কি বুঝতে পারলাম? মানুষ কিসের প্রতি বেশি প্রবণতা রয়েছে? মানুষের প্রবণতা হচ্ছে, অবশেষে লিখতে পারি, টু সাম আপ, দ্য গ্রাফ শোজ, দ্য গ্রাফ ইলিনিয়ার্স, দ্য গ্রাফ ডিসক্রাইবস, যেই শব্দ লেখেন না কেন, যে উই টেন টু, আমাদের প্রবণতা রয়েছে টু সুজ কার, এখানটার মধ্যে আমি লিখে দিই, ফ্রম দ্য গ্রাফ, অথবা দ্য গ্রাফ শোজ, ফ্রম দ্য গ্রাফ উই টেন টু চুজ the profession related to profession related to কিসের প্রতি সম্পৃক্ত? গভর্নমেন্ট জব এন্ড ব্যাংকিং সেক্টর, অথবা ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্স লিখলে হয়ে যায়, ফাইন্যান্স এন্ড ফাইন্যান্স, এন্ড লিখলাম। ওকে, তাহলে হচ্ছে এই যে এইভাবে হচ্ছে আপনি জাস্ট একটু সহজভাবে, আবার এক কথা যদি সামারি করি, প্রত্যেকটা সাথে যদি যারা একবারে পারেন না, আই রিপিট, যারা একবারে পারেন না, তারা হচ্ছে জাল বলবে, সেটার সাথে বি ভার্ব ব্যবহার করবেন। অর্থাৎ এম, ইজ, আর, আমাদের এম তো ব্যবহার হবে না এখানে, ইজ অথবা আর এর ব্যবহার হবে, এটা ব্যবহার করবেন। আর আর এই ছাড়া হচ্ছে, যেহেতু একটা পজিশন দখল করছে, সেই জন্য আপনি এখানকার মধ্যে বলতে পারেন সিকিউর, বলতে পারেন হোল্ড, বলতে পারেন, মানে এটা সিনোনিম হিসেবে, এটা সিনোনিম হিসেবে এই ওয়ার্ড গুলো আপনি বলতে পারেন। ওকে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার ভাইয়া পুরা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের যদি পরেরটা, এখন এটাতে যদি এটা লিখতে যাই, তাহলে হচ্ছে এখানটা আমাদের আমাদের যেভাবে আছে সেভাবে আমরা লিখবো। এখন এখান থেকে হচ্ছে আমরা কি লিখবো? প্রথমে প্রথমে 2005 সালের কথা লিখবো। ইন 2005, প্রথম সেন্টেন্সটা হবে ইন 2005, 2005 সালে, the highest position is the agriculture, which is 62%, and the second position is কোনটা? সার্ভিস, এবং এরপরটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এভাবে তো? হ্যাঁ। তো আমাদের এখানকার মধ্যে যদি, তার মানে এখান থেকে 2005 সালে যেটা দেখা গেছে যে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি কি করতো? সার্ভিসের, সরি, সবচেয়ে বেশি কৃষি কাজ করতো। কৃষি কাজের প্রতি মানুষের, চাইল্ড লেবাররা কৃষি কাজ করতো। পরবর্তীতে যখন একটু 12 সালের দিকে আসলো, তখন দেখা গেল যে আমাদের চাইল্ড লেবাররা হচ্ছে কৃষি কাজ করতে হচ্ছে 45%, তারপরে হচ্ছে দ্বিতীয় ইন্ডাস্ট্রিতে যোগদান করছে 15 থেকে কত হইলো? 19। আর এখানকার মধ্যে 23 থেকে এটা হয়ে গেল 36, তার মানে সার্ভিসের মধ্যে গেল। তারপরে দেখো 2016 সালে এসে কৃষি আরো বেশি কমে গেল, আমাদের ইন্ডাস্ট্রিতে বেড়ে গেল আরো, এবং এটা সে কমে গেল। তাহলে ওভারঅল আমাদের রাইজ এন্ড কি হচ্ছে? রাইজ এন্ড ফল হচ্ছে কিনা? রাইজ হচ্ছে, ফল হচ্ছে। রাইজের সিনোনিম হিসেবে আপনি বলতে পারেন ইনক্রিজ, এটা অ্যান্টোনিম হিসেবে বলতে, এটা সিনোনিম হিসেবে আপনি বলতে পারেন ডিক্রিজ। আচ্ছা, এই দুইটা শব্দ মাথায় রাখেন। এখন দেখেন তো এখানে কি রাইজ এন্ড ফল কি হচ্ছে কিনা দেখেন তো একটু। জি স্যার। রাইজ এন্ড ফল আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে যেহেতু রাইজ এন্ড ফল হচ্ছে, তাহলে আমরা এখন সেইভাবেই এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তাহলে এটাতে আপনারা প্রথম সেন্টেন্সটা কি লিখবেন? উপরেতে যা আছে তাই লিখবো, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে, তাহলে এখানকার মধ্যে কি দেখতে পারি? ইন 2000 কত? 25, 2005, the highest percent
highest the highest number of child labor is কোনটা is in agriculture which is কত পার্সেন্ট 62%। তো এটা যখন লিখলেন লেখার পরে হচ্ছে ইন দ্য সেম ইয়ার একই বছরে এখানকার মধ্যে আপনি পরবর্তীতে লিখতে পারেন ইন্ডাস্ট্রিতে হচ্ছে ইন ইন্ডাস্ট্রিজ চাইল্ড আর রিলেটেড অথবা এঙ্গেজড এই ওয়ার্ডগুলো এইভাবে লিখতে পারেন। তো কত পার্সেন্ট 15% এবং হচ্ছে সার্ভিস এর সাথে রিলেটেড এখানকার মধ্যে রিলেটেড শব্দটা আপনি নিয়ে আসতে পারেন রিলেটেড অথবা এঙ্গেজ এই শব্দগুলো আনতে পারেন এঙ্গেজড। তো এটা কত পার্সেন্ট 23%। আচ্ছা তাহলে আমরা এখানকার মধ্যে আর কি বলতে পারি যেহেতু প্রথমটা গেল 2023 সালেরটা সরি 2000 কত সাল 2005 সাল। এখন 2005 সালের পরে আমরা যদি পরবর্তীতে অন দা আদার হ্যান্ড অন্যদিকে আরেকটা যেহেতু আসছে তাই আমরা এখানে কি বলতে পারি অন দা আদার হ্যান্ড অন্যদিকে ইন 2012 সালে কি হয়েছিল হাইয়েস্ট কোনটা আছে তখনও 50% চাইল্ড লেবার ওয়ার্ক ইন এগ্রিকালচার এভাবে লিখতে পারেন। আপনি যদি পার্সেন্টটাকে আগে নিয়ে আসতে পারেন চান তাহলে হচ্ছে এভাবে লিখতে পারেন 50% সরি 45% চাইল্ড লেবার ওয়ার্ক। আমি এটাকে এখানে লিখে দিই ওয়ার্ক ইন কোথায় ইন এগ্রি তারপর হচ্ছে ওয়াইল কোথায় এটাকে জাস্ট যেভাবে আছে এভাবে ওয়ার্ক অথবা ওয়ার্ক যদি না চান এটাকে আপনি লিখতে পারেন 90% অফ চাইল্ড লেবার ইজ রিলেটেড টু তারা সম্পর্কিত কিসের সাথে রিলেটেড টু ইন্ডাস্ট্রি। আর এটার সাথে এখানে এটাতে রিলেটেড লিখছেন এটা সাথে আপনি এঙ্গেজ লেখেন এখন এটা 36% আর এঙ্গেজড উইথ সার্ভিস সেবার সাথে জড়িত। মানে এক একটাতে প্রত্যেকটাতে সেম লিখবেন বিষয়টা এমন না। হ্যাঁ বুঝছেন বিষয়টা? আচ্ছা তারপরে যদি আমরা এখন সর্বশেষ যদি 2016 সালে যাই 2016 সালে যাই তাহলে আপনি এখানে কি লিখবো ইন 2000 কত 16 40% চাইল্ড লেবার্স আর এঙ্গেজড। এখন ওখানে আগের তো ওয়ার্ক লিখছেন এটাতে এঙ্গেজ লেখেন আর এঙ্গেজড ইন এগ্রিকালচার সেক্টর এবং সার্ভিসে কত ইয়াতে কত। এখন আপনি যদি ওভারঅল যেহেতু যদি দেখেন ওভারঅল যদি সর্বশেষ যদি আসেন তাহলে হচ্ছে এই ওভারঅল যদি দেখি এখানে হাইয়েস্ট ছিল এগ্রিকালচার তারপরে আস্তে আস্তে কি এটা কমেছে কিনা 62 থেকে সর্বশেষ 40-এ আসলো। এখানে দেখেন এটা আমাদের ইন্ডাস্ট্রিতে 15 ছিল এটা হচ্ছে বাড়ছে তারপরে এটা 23 ছিল এটাও বেড়েছে। তাহলে কমছে কোনটা বলেন তো কোনটা কমছে মেইনলি আমাদের কমছে এগ্রিকালচার আর দুইটা বেড়েছে রাইট জি দুইটা স্যার। বেড়েছে না দুইটা বেড়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো ফ্রম দ্য গ্রাফ এন্ড চার্ট সর্বশেষ যদি লিখি ফ্রম দ্য গ্রাফ GRAPH গ্রাফ সর্বশেষ কনক্লুডিং এর মধ্যে আপনি যদি লেখেন হ্যাঁ ইন কনক্লুশন অথবা ফ্রম দ্য গ্রাফ এটা যদি এভাবে না লিখে অন্যভাবে লিখতে চান ইন কনক্লুশন দ্য গ্রাফ শোজ ফ্রম দ্য অথবা দ্য গ্রাফ indicates the graph illustrates illustrator আছে না illustrate ব্যাখ্যা করা বিশ্লেষণ করা এক্সপ্রেস কি করেছে ফ্রম দ্য টাইম বিং সময়ের ব্যবধানে এগ্রিকালচার ডিক্রিজেস অথবা এগ্রিটা হচ্ছে কি হয়েছে ডিক্রিজেস অথবা ফলস। আপনি এখানকার মধ্যে যে ওয়ার্ডটা দেখেন না কেন ডিক্রিজেস অথবা কি লিখতে পারেন ফলস ফ্রম কত সাল থেকে ফ্রম 2005 সাল থেকে টু 2016 সাল। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে
অথবা অন দ্য কন্ট্রারি, মানে সিমিলার মিনিং হিসেবে আপনি লিখতে পারেন। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে কি বেড়েছে? ইন্ডাস্ট্রি অ্যান্ড, কি ছিল, অ্যান্ড সার্ভিস ইনক্রিজেস অথবা রাইজ। এখানে যদি সাবজেক্টে প্লুরাল দিয়েছি, আমরা এটাকে দিতে পারি রাইজ ফর দ্য টাইম বিং। এখানে সাল লিখতে চান না, ফর লিখতে পারেন ফ্রম দ্য টাইম বিং, সময়ের ব্যবধানে এটা বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে লাস্ট কনক্লুশনটা। তাহলে এখন এখানটার মধ্যে যদি আপনি ওভারঅল যদি দেখেন, আপনার মোটামুটি সবকিছু কি প্রশ্নের মধ্যে সবকিছু দেওয়া আছে না? মানে প্রশ্নের মধ্যে সবকিছু দেওয়া থাকবে কি না? আপনি জাস্ট নিজের মতো করে এটা এখানকার মধ্যে, এই যে দেখেন 2000 সালে কত ছিল এখানকার মধ্যে, 2000 সালে 0.003। তো এটা হচ্ছে কত ইউজার, ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, রাইট? তাহলে তাহলে এখানকার মধ্যে হচ্ছে 2003 সালে ছিল এত পার্সেন্ট বা এত। এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, তারপর আরো বৃদ্ধি পেয়েছে, আরো বৃদ্ধি পেয়েছে, আরো বৃদ্ধি পেয়েছে, তারপর আরো বৃদ্ধি পেয়েছে, তারপর বিশেষ যেটা। তাহলে হচ্ছে এখানকার মধ্যে যদি দেখি, এটা হচ্ছে সাবস্টেন্সিয়াল রাইজ ফ্রম দ্য টাইম বিং, ফ্রম 2000 সাল। মানে এটা দিন দিন কি বৃদ্ধি পাচ্ছে না? উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে কিনা? হ্যাঁ, সাবস্টেন্সিয়াল পরিবর্তন হচ্ছে, উল্লেখ, কিংবা এখানকার মধ্যে একটা সিনোনিম হিসেবে আপনি আরো বলতে পারেন সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট, সিগনি, হ্যাঁ। তার মানে এটা দিন দিন খালি বাড়তেছে। তো এখন আপনাদের হচ্ছে আহামরি তেমন কঠিন গুলো আসতেছে না তো পরীক্ষায়। সো আমরা এখানকার মধ্যে এটা প্রথম লিখবো হচ্ছে দ্য চার্ট শোজ দ্য গ্রাজুয়াল। এই যে এখানে প্রশ্নের মধ্যে বলা আছে গ্রাজুয়াল, আমি এখানকার মধ্যে গ্রাজুয়াল রাইজ in the internet users in Bangladesh, তাহলে সংক্ষেপে যদি বলি, এটা the graph shows the gradual rise in the internet users in Bangladesh, এটা বলা হয়েছে। তার মানে the number টা হচ্ছে has increased day by day অথবা year by year, এটা হচ্ছে বছর বছর এটা বৃদ্ধি পেয়েছে। তার মানে হচ্ছে দেখো ইন 2000 সালে ছিল দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স ওয়াজ কত ছিল? এত। ওয়াজ, এখানে যেহেতু ফার্স্ট টেন্স আছে, তো সেজন্য হচ্ছে দেখো ইন 2000 দ্য ইন্টারনেট ইউজার্স ওয়্যার কত, এটা যেমন 3 লাখ মনে বোঝাচ্ছে, হ্যাঁ 3 লাখই হবে। তো শূন্য শূন্য দিয়ে 3 এত দিবেন। তারপর হচ্ছে এরপরটা আপনি চলে যাবেন ওয়্যার ইন 2000 কত, 2002 টু, হ্যাঁ 2002, 2000 সালে ছিল 1.5। তারপরে হচ্ছে এরকম ভাবে ইন 2000 এত সালে এত, এত সালে এত। এখন এখান থেকে, এখন আপনি এখানকার মধ্যে সেন্টেন্স গুলোকে আরেকটু বড় করতে চান, তাহলে হচ্ছে বাই ইনক্রিজিং, বৃদ্ধি পেয়ে, বাই ইনক্রিজিং বৃদ্ধি পেয়ে, ইন 2000 দা নাম্বার অফ ইউজার্স বিকেম, মানে এরকম ভাবে আরেকটু কঠিন করে আপনি যদি লিখতে চান, মানে একটু স্ট্যান্ডার্ড করে লিখতে চান, সেটা নিজের মতো করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝছেন? তাহলে এখন হচ্ছে এটা সহজ একবার সিম্পল ওয়েতে যদি আপনাকে বলি, আপনি যে কথাটা চিন্তা করবেন, একবার সিম্পল ওয়েতে যদি বলি আপনাকে, যে ল্যাঙ্গুয়েজটা আপনি ব্যবহার করবেন, সেখানকার মধ্যে যা থাকবে সেখান থেকে আপনি বি ভার্বটা ব্যবহার করতে পারেন। বি ভার্ব মানে কি? am, is আর was, were। বি ভার্বটা হচ্ছে ব্যবহার করবেন বিশেষ করে হচ্ছে am, is আর, বিশেষ করে হচ্ছে আমাদের ইজ এবং আর। আর আরো লিঙ্কিং ভার্ব যেটা রয়েছে সেখানকার মধ্যে আমাদের বিকাম হতে পারে। আর এই ছাড়া আপনি যদি চান সেটা হতে পারে ইমার্জ নিয়ে আসতে পারেন, তারপর হচ্ছে নিয়ে আসতে পারেন হচ্ছে সিকিউর, হোল্ড, এই ওয়ার্ড গুলো হচ্ছে আপনি নিয়ে আসতে পারেন। আর যদি আপনি ব্যাখ্যা করতে চান, যা বলা থাকবে সেটাকে ব্যাখ্যা করার জন্য ওয়ে হচ্ছে সাজেস্ট,
তারপরে হচ্ছে ইন্ডিকেট, রেফার, মেইন। হ্যাঁ, তো এই যে জাতীয় যত শব্দ রয়েছে সকল শব্দ আপনি চাইলে এটার সাথে আপনি কি করতে পারেন, অ্যাড করতে পারেন। ওকে, এতটুকুনের মধ্যে কোনো প্রশ্ন আছে? এখানে আপনি চাইলেও হিন্টও চাইলে দিতে পারেন, হিন্ট যেটা ইঙ্গিত করছে। হিন্ট, হিন্ট শব্দটা আপনি ব্যবহার করতে পারেন। আরেকটা শব্দ রয়েছে ডেমনস্ট্রেট, বর্ণনা করছে। যেমন ডিসক্রাইব বলতে পারেন। হ্যাঁ, মানে এক কথায় আপনি যা নিয়ে আসতে চান কোনো সমস্যা নেই, ডিসক্রাইব। ওকে, আচ্ছা, তাহলে কি এখন আমাকে বলেন তো দেখি আপনাদের কি এই টপিকে কোনো সমস্যা হবে? এখন জাস্ট আপনাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে একটু প্র্যাকটিসটা করা। কাজ হচ্ছে জাস্ট একটু প্র্যাকটিসটা করা। তাহলে গ্রাফ এন্ড চার্টে হচ্ছে খুবই সহজ। হ্যাঁ, হ্যাঁ, ইলাস্ট্রেট। ইলাস্ট্রেট হচ্ছে আপনি হচ্ছে শোজ যেখানে বলবেন না, দ্য গ্রাফ শোজ, এখানে চাইলে এটার সাথেও শোজ বলতে পারেন, সেখানকার মধ্যে এগুলো তো বলতে পারেন, এখানেও ইলাস্ট্রেট শব্দটা বলতে পারেন এটার সাথে। শোজ, ইলাস্ট্রেট এই ওয়ার্ডটা এখানেও বলতে পারেন আপনি। হ্যাঁ, তারপর প্রেজেন্টস, ইলাস্ট্রেট যখন বলবেন দ্য গ্রাফ প্রেজেন্টস, এই ওয়ার্ড গুলো আপনি চাইলেই সুন্দর মতো করে বলা যেতে পারে। ওকে, আই থিঙ্ক এখন এগুলোতে আর তেমন প্রশ্ন থাকবে না আপনাদের। আপনাদের আশা করি এটা ক্লিয়ার হয়েছে, রাইট? গ্রাফ এন্ড চার্ট। আচ্ছা, গ্রাফ এন্ড চার্ট যদি শেষ হয়, আমরা এখন যদি চলে যাই নেক্সট অংশটুকুনে। গ্রাফ এন্ড চার্ট যদি শেষ হয়, আমরা যেতে পারি এখন কিসে যেতে পারি? ফর্মাল লেটারে। ফর্মাল লেটারে যেতে পারি। আচ্ছা, ফর্মাল লেটারে আপনাদেরকে সাজেশন দিয়েছি, পেয়েছেন? ফর্মাল লেটারে যদি যাই, ফর্মাল লেটারে হচ্ছে আপনাদের সবার একটা প্যাটার্ন ফলো করতে হয়। যেমন হচ্ছে আমাদের আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছে, দেখি আমি একটু মোবাইলে, 18 তারিখ। তো এখানে এটা যদি ধরেন আপনাদের আপনাদের এটা হচ্ছে আপনাদের খাতা, ঠিক আছে, বাঁকা হয়ে গেছে যদিও। তো এটা ধরেন খাতা আপনাদের, এই খাতাটা আপনাদের, এটা হচ্ছে বাম পাশের খাতা, বাম পাশ। আর এখানে আমি আরেকটা খাতা অঙ্কন করি, এটা হচ্ছে ডান পাশের খাতা, ডান পাশের সাইডের। তো আপনাদের এগুলো লেখা শুরু হবে, লেখা শুরুটা হবে বাম পাশ থেকে, লেখা শুরু হবে বাম পাশ থেকে। তো এখানে যেহেতু আমাদের হচ্ছে ফর্মাল লেটার ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে রয়েছে, তো ফর্মাল লেটারে হচ্ছে প্রথমে আমরা তারিখটা দেব। যেমন আজকে তারিখ কত? 18। এরপরে হচ্ছে 18 কত তারিখ? 18। এখানে 18/2 এভাবে লিখবেন না, হ্যাঁ, এভাবে লিখবেন না। এখানে লিখবেন তাহলে কি, 18 আজকে কয় তারিখ? এপ্রিল 2000 কত সাল? 2025 সাল। না, আজকে এপ্রিল না তো, 18 মে, সরি, 18 মে 2000 কত? 25। আচ্ছা, এখন নর্মালি এই যে ইয়াগুলো আসবে আপনাদের, মেইনলি হচ্ছে আপনাদের যে মেইনলি যে আপনাদের হচ্ছে ফর্মাল লেটারটা আসবে, সেই ফর্মাল লেটারটা কার কার কাছে দিতে হয়? বেশি বেশি করে আপনাদের যেটা আসে, সেই ফর্মাল লেটার আসবে হচ্ছে প্রিন্সিপালের কাছে দিতে হবে। প্রিন্সিপালের কাছে দিতে হয়, তাই না? প্রিন্সিপালের কাছে দিতে হয়।
আর এছাড়া হচ্ছে যদি হাইয়েস্ট লেভেলে হয় তাহলে সিটি কর্পোরেশনে আপনাদের আসতে পারে। তো বিশেষ করে আপনাদের ফর্মাল লেভেল প্রিন্সিপালটাই হচ্ছে বেশি প্রায়োরিটি দিবেন। আর যদি আসে তাহলে এরপরে কি লিখবেন, দ্য প্রিন্সিপালের কাছে যেহেতু লিখবেন, এখানে লেখা থাকবে, প্রশ্নের মধ্যে লেখা থাকবে দ্য প্রিন্সিপাল। আপনাদের কলেজের নাম কি বলেন তো? যেমন ঢাকা কলেজ আমি যদি লিখি, ঢাকা কলেজ, এই কলেজে লেখার পরে ঢাকা, এটা কোথায় অবস্থিত ঢাকা লিখবেন। এরপরে সাবজেক্ট লিখবেন, সাবজেক্ট। তো ফর্মাল ইয়াতে হচ্ছে সাবজেক্ট লাগে না, তারপরে এখানে ওয়ার্ডটা লিখতে হয় না। তো আপনি এখানে লিখতে পারেন অ্যাপ্লিকেশন ফর দিয়ে লিখতে পারেন অথবা ফর দিয়ে লিখতে পারেন। আর আপনাদের যেহেতু টিচাররা বিশেষ করে সবাই পুরাতন মডেলে বিশ্বাসী, তো এখানে অ্যাপ্লিকেশন ফর লিখবেন আপনারা। আর শুধু ফর দিয়ে দিয়ে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো এখানকার মধ্যে ক্লাসে কি চালু করবেন, মাল্টিমিডিয়া। সো প্রশ্ন যেটা থাকবে, ফর যেহেতু রয়েছে, সো অ্যাপ্লিকেশন ফর শুরু করা, ইনস্টলিং, অথবা আমাদের এটা প্রায় পরীক্ষায় আসে, তো ইনস্টলিং মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম, ইনস্টলিং অথবা লঞ্চিং হ্যাঁ, লঞ্চিং মাল্টিমিডিয়া ক্লাস ইন দ্য ক্লাসরুম। ওকে, আচ্ছা। এখন এখানকার যেহেতু এটা আমাদের স্যারকে বলবেন, তাহলে ডিয়ার স্যার লিখবেন। লেখার পরে আমরা এখানে একটা কমা দেব। আবার এখানে কমা না দিলে হয়, হ্যাঁ, কমা দিব, আবার কমা না দিলে হয়। এটা হচ্ছে ব্রিটিশের ক্ষেত্রে হচ্ছে দিতে হয় না, আর ব্রিটিশের ক্ষেত্রে অক্সফোর্ডে যেটা আছে সেটার ক্ষেত্রে দিতে হয় না। কিন্তু আবারও বলছি, ব্রিটিশ কিংবা অক্সফোর্ডে কি করতে হয় না, কমা দিতে হয় না। কিন্তু আপনাদের যেহেতু এখানে স্কুল কলেজে শিখে আসছেন, এবং আমাদের বইগুলোতে কিভাবে দেওয়া আছে, স্যাররাও এটাই মনে করে, বুঝছেন। প্যারাগ্রাফের ইয়াতে অনেক ভুল আছে, অনেক ভুল ওয়েতে আমাদেরকে শেখানো হয়েছে আর কি। আচ্ছা, সো ডিয়ার স্যার লিখছেন, তার মানে উইথ ডিউ রেসপেক্ট উই বেগ টু স্টুডেন্ট, যেহেতু নিজের পক্ষ থেকে লিখবেন না, তার মানে অতি সম্মানের সাথে, I beg to state that, we beg to state that, we beg to state that we are the student, অথবা I am the student, I যদি হয় am হবে, আর এখানে we যেহেতু হয়েছে, we are the student or ক্লাস অমুক দিয়ে লিখতে পারেন, অথবা of your student of ক্লাস অমুক। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের we would like to কি বলতে পারেন এখান থেকে আপনারা, যে আমরা অমুক কলেজের শিক্ষার্থী, কিন্তু আমাদের কি কি ধরনের সমস্যা আছে বা আমার কি কি রয়েছে সেটা হচ্ছে কয়েকটা বাক্যে লিখবেন। লেখার পরে সর্বশেষ যখন আসবে, শেষে লিখবেন দেয়ারফর উই উড রিকোয়েস্ট ইউ, অথবা উড লাইক টু, যেভাবে লেখেন কোনো সমস্যা হবে না, অথবা উই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু, এটা এরকম ভাবে লিখবেন। দেয়ারফর অথবা দেয়ারফর দুইভাবে লেখা যাবে, দেয়ারফর অথবা দেয়ারফর, মানে আই যদি হয় দেয়ারফর। প্রে অ্যান্ড হোপ, pray and hope that you would be kind enough, আমাদেরকে মানে পুরো কাইন্ড এনাফ। এখন দেখেন এখানে আমাদের হয় নাই, তাহলে আপনি কোথায় চলে যাবেন, অপরে পেয়েছে, কাইন্ড ইনাফ টু, তারপর হচ্ছে এখন যা আছে এই প্রশ্নের মধ্যে, যেমন যদি ছুটি চাওয়া হইতো তাহলে হতো টু গিভ আস, অথবা একটু খেলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য, টু অ্যালো আস প্লে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ম্যাটেরিয়ালাইজ, বাস্তবে রূপান্তর করা, যদি বলি ম্যাটেরিয়ালাইজ দ্য মাল্টিমিডিয়া ক্লাস। তারপরে সর্বশেষ লিখে দিবেন, কি লিখবেন আহ সর্বশেষ লিখে দিবেন yours obediently, অথবা yours most obedient pupil। অনেকদিন পরে প্যারাগ্রাফ বলতেছি, your most
ইউর সর্বশেষে লিখবেন ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল অথবা ইউরস অবিডিয়েন্ট লিখে নাম বলবেন, ক্লাস লিখবেন, হয়ে গেছে আমাদের ফর্মাল লেটার। তাহলে ওভারঅল যদি বলি আপনাদেরকে, আপনাদের স্যাম্পল সব ঠিক ঠিক আছে, জাস্ট মাঝখানে এখানে এখানে মাঝখানে কয়েকটা বাক্য লিখতে হবে, কি অনুযায়ী? কয়েকটি সেন্টেন্স লিখতে হবে, সেন্টেন্স লিখতে হবে টপিক অনুযায়ী। টপিক অনুযায়ী হচ্ছে আমাদের কয়েকটা সেন্টেন্স লিখতে হয়। ওকে, তাহলে এইভাবে যদি আপনারা মেইন মেইন হচ্ছে ফরম্যাটটা এভাবে আপনাদেরকে রাখতে হবে, মেইন ফরম্যাটটা আপনাকে এইভাবে রাখতে হবে, বুঝছেন ভাই? মেইন ফরম্যাটটা আপনাকে এইভাবে রাখতে হবে। ক্লিয়ার? বলেন তো। জি স্যার। আচ্ছা, এখন আপনারা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা একটা জিনিস দেখি। এখন অনেক অনেক ইয়াতে দেখবেন এই সালের আগে এখানে কমা দেওয়া আছে, আমাদের ব্রিটিশ ইংলিশে কমা দেওয়া লাগে না, বুঝছেন? বা অক্সফোর্ড ইংলিশে আমাদের কমা দিতে হয় না। ওকে, আচ্ছা এই সহজ সহজ বিষয়গুলো আপনাদেরকে একটু মনে করে দিলাম। এখন যদি আপনারা ইনফর্মাল লেটার লিখতে চান, হ্যাঁ, ইনফর্মাল লেটার মানে হচ্ছে আপনি লেটার লিখতে চান, লেটার, ওটা হচ্ছিল ফর্মাল, এটা হচ্ছে ইনফর্মাল লেটার যদি লিখতে চান, তাহলে আমাদের লেটারটা কেমন হয়? লেটারটা হয় আপনি কার কার কাছে পাঠান নর্মালি? লেটার কার কাছে পাঠান? যেমন ইনফর্মাল লেটার ফেক নিউজ ছড়াইও না বন্ধুরে বলছো বা ভাইরে বলছেন, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের নিউজ, এখন ধরেন আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হওয়ার পরে আপনাদের এখন কি করতে চান সেটা নিয়ে জানতে চাইবে না অনেকে? অনেকে জানতে চায়। আচ্ছা, এই ইনফর্মাল লেটারও আমাদের খুব, আমাদের বইগুলোতে খুব বড় ধরনের ভুল আছে, বুঝছেন? কিরকম ভুল? কিরকম ভুল? সেটা হচ্ছে আমাদের বইগুলোতে হচ্ছে দেখা, ধরেন হচ্ছে, দেখা যাচ্ছে তো নাকি? এটা হচ্ছে খাতা। তো বইগুলোতে হচ্ছে আপনারা দেখবেন, সহজভাবে দেখবেন যে আমাদের অ্যাড্রেসটা, প্রথমে অ্যাড্রেস লিখতে হয়। সেই অ্যাড্রেসটা, যেমন আমার বাসা হচ্ছে ঢালকানগর 87/1, ঢালকানগর। ঢালকানগর কোথায়? ঢালকানগর। আচ্ছা, তো আমার এই যে অ্যাড্রেসটা রয়েছে, বইগুলোতে যেটা করা হয় সেটা হচ্ছে, বইগুলোতে যেটা আছে বা আপনারা যেভাবে শিখছেন, অ্যাড্রেসটা হচ্ছে এখানে দেওয়া আছে, অ্যাড্রেস এবং ডেট এখানে দেওয়া। কিন্তু ব্রিটিশ কিংবা অক্সফোর্ড ইংলিশের মধ্যে এই পাশে। এখন কথা হচ্ছে ভাই আপনি কোনটা মানবেন, তাই না? আহ, এটা হচ্ছে যেহেতু, এটা যেহেতু আমাদের দেশের মধ্যে হচ্ছে, পরীক্ষায় কোনটা লিখলে ভালো হবে সেটা লিখব। হ্যাঁ, এখন যেহেতু হচ্ছে আপনাদের আপনার, আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা স্কুল কলেজে কিভাবে লিখে আসছিলেন? এটা না? এই জি পাশেরটা না স্যার। বলেন? এটা লিখে আসছে, তো এটা লিখেন, সমস্যা নাই। তবে সঠিকটাও জেনে রাখেন আর কি, তবে সঠিকটাও আমরা কি করব, জেনে রাখবো। তাহলে সঠিক কোনটা মূলত? সঠিক কোনটা মূলত বলেন তো? ডান পাশে লেখা। ডান পাশেরটা। সো ধরেন আমার অ্যাড্রেসটা হচ্ছে কি, আমার অ্যাড্রেসটা হচ্ছে, আমি এই পাশে লিখি। এখানকার মধ্যে প্রথমে অ্যাড্রেস যদি দেখি, 87/1, 87/1 ঢালকানগর গেন্ডারিয়া ঢাকা। এখানে চাইলে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, ফোন নাম্বার 87/1 কমা দিয়ে, কমা দিয়ে একটা, হ্যাঁ। তারপর ঢালকানগর, ঢালকানগর গেন্ডারিয়া ঢাকা। এখানে কমা লাগবে না এটাতে, হ্যাঁ। যদি একটা সমান সমান করে লেখেন তখন কমা দিবেন, ঢাকা। আচ্ছা, ফোন নাম্বার যদি বলি, তাহলে ফোন নাম্বার এখানে দিয়ে দিতে পারেন। তারপর চাইলে আপনি ইমেল দিতে পারেন, ইমেল। এবং সর্বশেষ হচ্ছে ডেট আসবে, তাহলে আজকে কয় তারিখ?
18 মে 2025 সাল। তাহলে 2025 সালে কি কমা হবে? না স্যার। 2025 সালে কমা হবে না। ওকে, তাহলে হচ্ছে এখন আমি যা যা লিখছি এটা আপনারা পরীক্ষার হলের মধ্যে ফোন নাম্বার কিংবা ইমেলটা না দিয়ে এই পাশে শুধু অ্যাড্রেসটা লিখবেন এবং নিচে কি লিখবেন, তারিখটা লিখবেন। ওকে, অ্যাড্রেস এবং তারিখটা লিখবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি হচ্ছে আহ এখানে এই যে অ্যাড্রেসটা হবে, এই অ্যাড্রেসটা কার, যাকে পাঠাবা তার নাকি যে লিখছে? যে এই যেটা লিখছে, লিখে যে লিখে মানে লেটারটা যে লিখে তার অ্যাড্রেসটা হচ্ছে এই পাশে থাকে। ওকে, এখন এখন আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব। এটা বলবো হচ্ছে কাকে লিখছি। ধরেন আমাদের কয়েকটা ইনফর্মাল লেটার যদি বলি, যেমন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা ইম্পর্টেন্স অফ রিডিং ইংলিশ। আচ্ছা, তাহলে হয়তো ছোট ভাইকে লিখবেন ডিয়ার কি, ডিয়ার হাসান, হাসানকে বলছেন। এখন আমরা এখানে কি কমা দিব নাকি দেব না? অক্সফোর্ড ইংলিশ বলতেছে না, অক্সফোর্ড বলছে না, কিন্তু আমাদের ট্রেডিশনাল ওয়েতে আমরা যেটা লিখে আসছি সেটা বলতেছে হ্যাঁ। তাহলে দিয়েন, কোনো সমস্যা নাই। বুঝছেন? বুঝছেন কথা ভাই আপুরা? আচ্ছা, এখন এই যে ইনফর্মাল লেটার যেহেতু, তো এখানকার মধ্যে হচ্ছে আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে যা যা লিখতে চান কোনো সমস্যা নাই। তো ডিয়ার অমুক, হোপ অথবা আই হোপ দিস লেটার ফাইন্ডস ওয়েল, অথবা এরকম লিখতে পারেন, এটাকে এইভাবে লিখতে পারেন, দিস লেটার অর্থাৎ যখন তোমার কাছে গিয়ে এটা পৌঁছাবে, ফাইন্ডস ইউ ফাইন্ডস ইউ ওয়েল, আশা করি এই চিঠি যখন পৌঁছাবে তখন তুমি ভালো থাকবে, আই এম ভেরি ফাইন। অথবা এটাকে হোপ ইউ আর ওয়াই ইউ, এটা দিস লেটার না লেখেন ইউ আর কি ওয়েল। এখন আপনি যদি চান না আমি সালাম দেব, তাহলে প্রথম লিখবেন এট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম শব্দটা যদি লিখে দিচ্ছেন লিখে দিতে পারেন হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল, অথবা ইউ আর ফাইন এন্ড আই এম ফাইন অ্যাজ ওয়েল, আমিও ভালো আছি। ঠিক আছে, আপনি যদি চান যদি তার পরিবারের খবর নেবেন, পরিবারের খবর নিতে চাচ্ছেন নিবেন, সমস্যা নেই। তো নেওয়ার পরে হচ্ছে এখন আপনি কি সম্পর্কে লিখতে চাচ্ছেন, ঠিক আছে, কি সম্পর্কে লিখতে চাচ্ছেন অথবা কি সম্পর্কে যাচ্ছেন সেটা হচ্ছে প্যারাগ্রাফ, সরি ইয়া অনুযায়ী, টপিক অনুযায়ী হবে আমাদের। যেমন আমরা যদি হচ্ছে ইম্পর্টেন্স অফ ইংলিশের যদি যদি তাহলে লিখবেন আই এম ভেরি আই এম ভেরি সরি টু নো দ্যাট ইউ হ্যাভ গট 4 মার্কস ইন ইংলিশ। ঠিক আছে, এটা বলতে পারেন যে আই নো দ্যাট ইউ ফেইল ইন ইংলিশ, ওয়াই, কেন, এটা যদি এখন তো তোমার এখন বলবেন যে তোমার ইংরেজি শেখা উচিত। হুম, তো লিখবেন আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ আর নট ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ ভেরি ওয়েল, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ক্যান নট বি overstated. You know, English as an international language, it is which is an indispensable part of our everyday life. English enables us to get chance at Dhaka Vishwavidyalaya, and it enables us to read English newspaper, international news, এরকম ভাবে যা যা আছে সেগুলো আপনারা এখানে বলে দিতে পারেন। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড বিজনেস আর রিলেটেড উইথ ইংলিশ, অথবা এটার সাথে কমিউনিকেট যোগাযোগ সবকিছু হয় ইংলিশে। ঠিক আছে, সো উইদাউট প্রপার উইদাউট প্রপার কি বলা যায়, প্রপার লার্নিং ইংলিশ, ইংলিশ ভালো মতো শেখা ছাড়া ছাড়া কি করবে না, ইউ ক্যান নট গেট আ গুড জব, অথবা মানে এক কথা কোনো কিছু করতে পারবে না, ভালো কিছু করতে পারবে না, এইভাবে লিখবেন। সো ইউ শুড ইউ শুড obtain
অথবা and acquire good command of English. No more today. Good wishes. Yours, little brother অমুক। শেষ। বুঝছেন? তো এই হলো আমাদের ইনফর্মাল লেটার, এভাবে লিখবেন, হ্যাঁ। আর আমি যে টপিক গুলো দিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে আবার একটু, আমি প্রয়োজন হচ্ছে আবার একটু আপনাদেরকে সেগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। তো আপনারা হচ্ছে এইভাবে প্র্যাকটিস করতে থাকেন। তো সর্বশেষ হচ্ছে লাস্ট যেটা লিখবেন ইউরস কে, ইউরস যা যা আছে সেটা লিখে দিলে হয়ে যাবে। ওকে। তো আমাদের ইয়া নিয়ে কি, যে রিটেনের ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার এবং হচ্ছে গ্রাফ এন্ড চার্ট, এই তিনটা টপিক কি সমস্যা হবে তোমাদের? তিনটা টপিক নিয়ে সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, আমাদের আর কি কি টপিক রয়েছে? আমাদের প্যারাগ্রাফ রয়েছে। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ নিয়ে একটা ক্লাস নেবো আমি, সমস্যা নেই। তো লেটারের ক্ষেত্রে ফর্মাল কিংবা ইনফর্মাল লেটার, যে স্যাম্পলটা রয়েছে অর্থাৎ প্যাটার্নটা রয়েছে, সেই প্যাটার্নটা তোমাকে ফলো করতে হবে, প্যাটার্নটা ফলো করতে হবে, ঠিক আছে? আর সেটা অনুযায়ী জাস্ট সেন্টেন্স অনুযায়ী তোমাকে বসে দিতে হবে। প্যারাগ্রাফের উপর আমি পরবর্তীতে ক্লাস নেব। আচ্ছা, আর হচ্ছে আমাদের ক্রিয়েটিভ স্টোরি রাইটিং যেটা রয়েছে, স্টোরি রাইটিং, স্টোরি রাইটিং এবং আর কি আছে জানো, আর কি টপিক? আমি একটু বইটা দেখে নিই, দাঁড়াও। স্টোরি রাইটিং আর কি আছে? প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, ফর্মাল লেটার, এই তো, হ্যাঁ। ইংলিশ সেকেন্ড পেপার তো হয়, ফর্মাল লেটার থেকে এলো ফার্স্ট পেপারে। ফর্মাল লেটার, হ্যাঁ এই তো। আর শুধু হচ্ছে আমাদের প্যারাগ্রাফ এবং স্টোরি রাইটিং আছে। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে তোমাদের নির্দিষ্ট টপিক হচ্ছে পড়তে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে যেভাবে লিখতে হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রথমে টাইটেল দিতে হবে, টাইটেল দিতে হবে। টাইটেল দিয়ে প্রশ্নের মধ্যে যতটুকুন থাকবে সে অতটুকুন লিখবা। প্রশ্নে যা থাকবে, প্রশ্নে যা থাকবে তা লিখবা। এরপরে হচ্ছে বাকিটুকুন, এখানে চাইলে একটু, এখানে একটু দাগ দিয়ে দিতে পারো, হ্যাঁ। এটা যে প্রশ্নে আছে এটার জন্য এইভাবে নিচে দাগ দিয়ে দিতে পারো, অথবা না দিলেও হবে, সমস্যা নাই। তো একটা মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে একটা টাইটেল দিতে হবে, এরপরে হচ্ছে আমাদের প্রশ্নে যা আছে তা লিখবা। এখন ও আর সরি, আপনার ক্যামেরা সরি, তো টাইটেল দিতে হবে মাস্ট, যেটা সেটা হচ্ছে দিতে হবে, এবং প্রশ্নে যা আছে তা লিখবা। এবং এখন কিছু বোর্ডে দেখা যায়, কিছু বোর্ডে দেখা যায় ক্রিয়েটিভ স্টোরি রাইটিং আসে, ক্রিয়েটিভ স্টোরি রাইটিং। তো যে স্টোরি রাইটিং স্টোরি গুলো আছে এগুলো হচ্ছে আমাদের নর্মাল ভাবে, যদি ক্রিয়েটিভ স্টোরি রাইটিং না আসে, নর্মাল যেগুলো আসে সেগুলো একবারে সিম্পল ওয়েতে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে কার সাথে এটা কার জন্য আছে? উড না, হুজ কাটারের এটা। সো তুমি হচ্ছে আগে হচ্ছে গল্পটা জেনে নিবা, গল্পটা হচ্ছে জেনে নিবা। আমি প্রয়োজনে আমি তো তোমাদেরকে প্রত্যেকটা স্টোরির বাংলা দিয়ে দেবো প্রয়োজনে, ঠিক আছে? বাংলা অনুবাদটা দিয়ে দেব, এবং হচ্ছে তোমরা সেটার সাথে মিলিয়ে একটু একটু পড়ে ফেলবা, একবার রিডিং করে ফেলবা কি গল্প আছে, ঠিক আছে? কি গল্প আছে সেটা। তারপরে হচ্ছে আমাদের ইউনিটি, ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ স্ট্রেংথ, অথবা ইউনাইটেড ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। সেটা কোনটা যেন? সেটা দুইটা স্টোরি রয়েছে। একটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের যে একটা ব্যক্তি, লোক তার তিন ছেলেকে কি দেয়, তিন ছেলেকে হচ্ছে স্টিক দেয়, লাঠি দেয়। সেটা চাইলে তুমি যাতে নিয়ে আসতে পারো। ওকে। হিডেন ট্রেজার একটা রয়েছে, হিডেন ট্রেজার, সেটাও এখানকার মধ্যে হিডেন ট্রেজার। সো এটাও এটার সাথে রিলেটেড, ইউনিটি ইজ স্ট্রেংথ। সেখানকার মধ্যে একটা ব্যক্তি বলে যে
আমরা লুকিয়ে রেখেছি। হ্যাঁ, তো ওরা হচ্ছে এখানে ফলন করে। তো এইভাবে হচ্ছে যে তার কোনটা কি নিয়ে আলোচনা করা হয়েছে, মেন কনসেপ্টটা মাথায় রাখবা। মেন কনসেপ্টটা মাথায় রাখবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, তাহলে কি এতটুকুন বোঝা গেছে? রিটেন পার্ট নিয়ে শুধু প্যারাগ্রাফ ছাড়া কি আর সমস্যা হবে তোমাদের? প্যারাগ্রাফটা হচ্ছে মেইনলি হচ্ছে তোমাদের দুই ধরনের প্যারাগ্রাফ আসে। একটা, এক নম্বর হচ্ছে কজ এন্ড ইফেক্ট, এটা বেশি আসে। কজ এন্ড ইফেক্ট এগুলোতে কিভাবে লিখতে হবে সেটা দেখাই দেবো, এবং হচ্ছে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ এবং অ্যাডমিশন টেস্টে, মোর ইম্পর্টেন্টলি অ্যাডমিশন টেস্টে কিন্তু কজ এন্ড ইফেক্ট এবং ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ এখন গত 5-6 বছরে 2019-20 সেশন থেকে 2024-25 সেশন পর্যন্ত এই দুটো টপিকের বাইরে আসে নাই, দুটো টপিকের বাইরে আসে নাই। ঠিক আছে, সো এই দুটো টপিক তোমরা একটু ভালো মতো মাথায় রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকে সামারি লিখতে একটু সমস্যা হয়। সামারি, তো সামারির ক্ষেত্রে হচ্ছে আমি ফুল টেক্সট বুকটা তোমাদেরকে কোনটার মেইন কনসেপ্ট কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা যদি বলি, প্রথম লাইনটা তোমরা এইভাবে লিখবা, দ্য টেক্সট অথবা দ্য প্যাসেজ, দ্য প্যারা, দ্য টেক্সট লিখতে পারো, অথবা দ্য প্যাসেজ হাইলাইটস, এসএইচএইচ হাইলাইটস, অথবা ডিসকাস। ডিসকাস দিলে অ্যাবাউট লাগবে না, হ্যাঁ, ডিসকাস দিলে অ্যাবাউট লাগবে না, ডিসকাসেস, আর হাইলাইটস দিলে তুমি অ্যাবাউটটা দিতে পারো, অ্যাবাউট। ওকে, তারপর হচ্ছে এভাবে দিতে পারো। ওকে, যেমন হচ্ছে আমরা ওয়াই এডুকেশন পড়েছিলাম, তো দ্য টেক্সট অথবা দ্য প্যাসেজ হাইলাইটস অ্যাবাউট অথবা ডিসকাস, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কি, অথবা ইম্পর্টেন্স এর জায়গায় তুমি বলতে পারো, ইম্পর্টেন্স এর জায়গায় সিগনিফিকেন্স বলতে পারো অফ এডুকেশন, হাউ, কিভাবে, সেটা বলতে পারো। এরপরে তার মানে আমি এটা প্রত্যেকটারই মেন থিম গুলো তোমরা লিখে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো তোমাদের হচ্ছে আর সামারির ক্ষেত্রে যদি বলি, সামারির ক্ষেত্রে তোমাদের আরো দুইটা প্যারাগ্রাফ, মানে দুইটা কবিতা রয়েছে, সেটা হচ্ছে ড্রিমস নামে দুইটা কবিতা রয়েছে। ড্রিমস, তো ড্রিমস একটা হচ্ছে ডিএস লরেন্সের লেখা, এটা কয়েকটা বোর্ডে আসে, সেজন্য আমি এটা একটু লিখে দিই। আর হচ্ছে ল্যাংস্টন হিউজেস এর লেখা। তো ডিএস লরেন্সের একটা হচ্ছে আহ ডিসকাস অ্যাবাউট টু টাইপস অফ ড্রিমস, টু টাইপস অফ ড্রিমার্স, দুই ধরনের ড্রিমারদের সম্পর্কে সে বর্ণনা করেছে। একটা হচ্ছে ওয়ান ইজ নাইট ড্রিমার, নাইট, সে হচ্ছে রাতের বেলা স্বপ্ন দেখে এবং ওয়েক আপ ইন দা মর্নিং এন্ড এটা ইফ আই ফাইন্ড ইট ভ্যানিটি, তার মানে সে হচ্ছে ভ্যানিটি, তার স্বপ্নটা হচ্ছে ভ্যানিটি। মেয়েদের যেমন ভ্যানিটি ব্যাগের মধ্যে কিছু থাকে না, তার মানে রাতের স্বপ্ন বাচ্চা আছে, সে হচ্ছে কিছুই থাকে না। 2 নম্বরে যে ড্রিমার্স হচ্ছে তাদের কথা বলতে গিয়ে সে বলছে ডেঞ্জারাস, এই বিষয়গুলো আমি অ্যাডমিশনের সময় পড়াবো। ডেঞ্জারাস পিপল কেন, ফর দে ড্রিম উইথ ওপেন আইস, কারণ হচ্ছে সে স্বপ্ন দেখে হচ্ছে ওপেন আইস দিয়ে, এন্ড মেক দেম কাম ট্রু, সেটাকে মেক দেম কাম ট্রু, সেটাকে সত্যে রূপান্তর করে। ওকে, তো এই হচ্ছে আমাদের ড্রিমস এর ডিএস লরেন্সেরটা। আর ল্যাংস্টন হিউজ বলি, ল্যাংস্টন হিউজেস এর কথা যদি বলি, তিনি কি বলছেন, তিনি হচ্ছে সেই ড্রিমস এর মধ্যে সিগনিফিকেন্স অথবা ইম্পর্টেন্স অফ ড্রিমস নিয়ে আলোচনা করেছেন। হোল ফার্স্ট ড্রিমস দিয়ে যে কবিতাটা রয়েছে, ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন ওয়ান্স লাইফ, হ্যাঁ, ড্রিমস নিয়ে তিনি আলোচনা করেছেন। তো তিনি কি বলছেন, লাইফ উইদাউট ড্রিম, স্বপ্ন ছাড়া, তিনি বলছেন লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড। একটা বলছেন ব্যারেন ফিল্ড, একটা কথা বলছেন ব্যারেন ফিল্ড, আর একটা কথা বলছিলেন তিনি, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, ঢানা ভাঙা পাখির মতো, উইংড বার্ড।
ডানা ভাঙা পাখির মতো, সেজন্য হচ্ছে আমাদের সবারই স্বপ্নটা স্ট্রিক্টলি আমাদের নিজেদের মধ্যে থাকতে হবে। তোমার যদি স্বপ্নই যদি না থাকে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, তাহলে তুমি তো চান্স পাবা, তুমি মানে চান্স পাবে কি, তুমি তো পাশই করতে পারবে না বাবা। সেজন্য হচ্ছে আমাদের একটা ড্রিমস থাকতে হবে, আমাদের ইম্পর্টেন্স যে আমাদের লাইফে স্বপ্নটা থাকতে হবে। ওকে। আচ্ছা, আর একটা কবিতা রয়েছে, দোজ উইন্টার সানডেজ, এটা আসবে না পরীক্ষায়। দোজ উইন্টার, তারপর লিখে দিচ্ছি আমি, সানডেজ। এটা হচ্ছে ফেমিলিয়ার রিলেশনশিপ নিয়ে আলোচনা করা হয়েছে। একটা স্পিকার রয়েছে, স্পিকার হচ্ছে সান। সনের দুইটা পার্সপেক্টিভ বর্ণনা করা হয়েছে, একটা হচ্ছে অ্যাডাল্ট, আর একটা হচ্ছে যখন সে শিশু, চাইল্ডহুড, চাইল্ড। তো অ্যাডাল্ট এসে সে হচ্ছে আগের কথা স্মরণ করছে, বাবা তার জন্য কি কি করতো। বাবা, ফাদার হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে শুক্রবারে ছুটি, আর এইখানকার যে রাইটার রয়েছে সেটা হচ্ছে আমেরিকান সেটিং এ বর্ণনা করা হয়েছে, ওদের কাছে হচ্ছে সানডেতে ছুটি। তো বাবা পরিবারের জন্য শুক্রবারেও, মানে সরি, মানে শুক্রবার মানে আমাদের বাংলাদেশের অনুযায়ী শুক্রবার, ওইখানে শনিবার, রবিবার, রবিবারেও হচ্ছে সকালবেলা উঠে হচ্ছে তার জন্য হচ্ছে শীত দূর করার জন্য ড্রাইভ বা ড্রিভেন আউট দ্য কোল্ড। হ্যাঁ, অর্থাৎ ঘরের মধ্যে হচ্ছে উনুন জ্বালিয়ে দিত, যেন হচ্ছে তার যেন শীত না হয়, কোল্ড। এটা করতো। আর কি করতো, তার যে জামা কাপড় রয়েছে, সেটা হচ্ছে জুতা রয়েছে, সেটা পলিশ করে দিত, পলিশ শুজ, জুতো পলিশ করে দিত। তারপরে যখন হচ্ছে আস্তে করে একটু একটু গরম হইতো, তখন তাকে ডাকতো। তো এত কিছুর পরেও নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম, বাবাকে কেউ ধন্যবাদ জানায়নি তার এফোর্টের জন্য, এত কষ্ট করেছে যে পরিবারের জন্য, এটা বলে না কেউই। অবশেষে এবং এমনকি সান তার বাবার সাথে ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ইনডিফারেন্ট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইনডিফারেন্টলি কথাবার্তা বলতো। তো অবশেষে যখন অ্যাডাল্টহুড আসলো, সে এটা নিয়ে হচ্ছে এখন আহ বর্তমানে হচ্ছে সে এটা নিয়ে কি হচ্ছে, যে সতর্ক হয়েছে যে বাবার সাথে যে আচরণটা করেছে, এই আচরণ তার ঠিক হয়নি। তো এই জন্য এসে সে সর্বশেষ বুঝতে পারে যে আমি তো বাবার সাথে ভুল করেছি। সো সে হচ্ছে এখানে কি হয়, তার যে আচরণ ছিল, সে আচরণে সে দুঃখ পায় বা খারাপ ফিল হয় আর কি। তো এইটা হচ্ছে আমাদের দুজনটা সানটেস ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে দুটো পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের তিনটা কবিতা, এখানে সামারি। আচ্ছা, এখন তোমরা হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে বাসায় এগুলো নিয়ে বিস্তারিত একটু পড়ে ফেলতে হবে। ওকে। আচ্ছা, তো সামারি তাহলে শুরু করবা কি দিয়ে, দ্য টেক্সট হাইলাইটস, দ্য টেক্সট ডিসকাসেস, এইভাবে বর্ণনা করবা তোমরা। ওকে। তো আমরা আশা করি হচ্ছে